হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। একটা সুন্দর দিনের সূচনা। কাকডাকা ভোরে মায়া খানবাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরেই আরাফ খান কাজের লোকদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করাতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেজবান হয় বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খানবাড়ির এই বাগানটা বলতে গেলে আরাফ খানের তদারকিতে গড়া, সেজন্য এসব দেখাশোনা তিনি করে থাকেন। মায়ার সময় তখন সকাল 5:02। খানবাড়ির সকলেই ঘুমিয়ে, অথচ মায়া জেগে। নতুন পরিবেশে হওয়াতে মায়ার চোখে ঘুম নেই 2 রাত ধরে। 2-4টে কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়ের গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশার শিশিরকণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়ের মাথায় ঘোমটা ফের টেনে এগুলো সামনে। আরাফ খানের পাশে দাঁড়াতেই কারোর উপস্থিতি পেয়ে পাশ তাকালেন তিনি। আরাফ খান কিছু বলবেন তার আগেই মায়া মিহিস্বরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদা ভাই। মায়া খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালো লাগে। বলতে গেলে মায়ার সাথে ওনার ভাবমূর্তি সহজেই মিলে যায়। কথা বলেও মজা পান, সেজন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টে রেখেছেন তিনি। হাসি মুখে আরাফ খান বলল, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো, কাজটা না হয় ওরাই করলো। কি বলো, দেবে সঙ্গ? মায়া স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। মায়ের সাথে আরাফ খানের কথা চলল বেশ। এর মাঝে কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ের পাশে। আরাফ খান তখন ঝুঁকে কাজের লোকদের কাজের নির্দেশনা দিচ্ছিল। মায়ের মনোযোগ সেই দিকেই ছিল। হঠাৎ হৃদ মায়ের কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠার মতন পাশ তাকালো। হৃদকে নিজের পাশে দেখে তৎক্ষণাৎ ভয়ার্থ মুখ ঘুরিয়ে তাকালো আরাফ খানের দিকে। আরাফ খান তখনও নিজের কাজে ডুবে আছেন। হৃদকে লক্ষ্য করেননি তিনি। মায়া মুহূর্তেই আশেপাশে ভয়ার্থ চোখে তাকিয়ে কেউ দেখার আগেই নিজের কাঁধ হতে হৃদের হাত সরিয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ের কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ হতে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্থ গলায় কিছু বলবে তার আগে হৃদ বিরক্তি নিয়ে ধমকের স্বরে বলল, কি সমস্যা, এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতন চুপসে গেল মুহূর্তেই। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরাফ খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনে ঘাড় বেঁকিয়ে তাকালেন পেছনে। হৃদকে মায়ের কাঁধে জড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য ন্যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারো কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, বিষয়টা সত্যি আশ্চর্যের ন্যায়। আরাফ খান আশ্চর্য হয়ে সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করল। অথচ হৃদ আরাফ খানের সেই সন্দিহান দৃষ্টি অপেক্ষা করে তখনও এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়া ওঠা কফি মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙা টি-শার্ট আর ট্রাউজার পরা। মায়াও কালো রঙের সুতি জামা জড়িয়ে। আরাফ খান দুইজনকেই পরখ করল জহুরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝে মায়া ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে। আরাফ খান নিশ্চয় ওদের দুইজনকে এখন জিজ্ঞাসাবাদ করবেন। হৃদ তো সবটার উত্তর দিতেই বসে আছে। মুখের উপর ঠাস ঠাস করে বলে দিবে দুইজনের মধ্যকার
সম্পর্কের কথা। আরাফ খান সবটা জেনে হয়তো রেগে মেগে বাসার সবাইকে বলে দেবে মুক্তা আজ এখানেই আছে। মায়ার পরিবারের কানে পৌঁছে যাবে সে খবর। তখন কি হবে সেই ভেবে ভেবে মায়ের শরীরে মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদ সেটা বুঝতে পেরে মায়াকে আরো শক্ত হাতে জড়িয়ে ধরল ভরসার হাতে। আরাফ খান হৃদ মায়াকে একত্রে দেখে যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না সেটি ওনার তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে। আরাফ খান সন্দিহান চোখে হৃদকে বলল, তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? আরাফ খানের কথায় হৃদের সোজাসাপটা উত্তর আসলো তক্ষুনি। আগের ন্যায় মায়ের কাঁধে হাত রেখে কফি মগে চুমুক দিতে দিতে দায়সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই। হৃদের কথায় ক্ষেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড় করালো আরাফ খান। হৃদকে খোঁচা মেরে বলল, তোর হাত তোর পকেটে রাখ, আর না হয় কেটে ফেলে দে। তারপরও মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে? কাকে বলছো? আরাফ খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউ নেই। আরাফ খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটা বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাফ খান আরো ক্ষিপ্ত হয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে? তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজাসাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ, না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজাসাপটা কথায় মায়া থতমত খেয়ে বসলো। ভয়ে জড়সড় হয়ে আরাফ খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস উত্তর করতে মুখিয়ে আছে সেটা মায়া আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দিবে সেটা বুঝতে পারেনি। এখন কি হবে সে ভয়ে মায়ের কলিজা ডিপ ডিপ করছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাফ খান বিশ্বাস করল না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নিবে, তাও নারী বিদ্বেষী ছেলে হয়ে, সেটা মূলত আরাফ খানের ধারণাতে ছিল না। তাই তিনি হৃদকে হেয়ালি করে বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না। তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল বউ না পেলে সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব, তারপরও তুই এত সুন্দর বউ পাবি না, কনফার্ম। আরাফ খানকে হৃদের কথায় বিশ্বাস করতে না দেখে মায়ের মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাফ খানের বলা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগে আরাফ খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদাভাই? তুমি লাল বউ চেনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না, ওসব লাল বউ না চেনাই ভালো। তুমি ভালো মেয়ে, সেজন্যই চেনো না। এগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝেছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতো বুড়ো মানুষের জন্য। ও এই বুড়ো বয়সে বউ পাবে কোথায় বলো? সেজন্যই ওর জন্য লাল বউ। ঠিক আছে। আরাফ খানের কথায় মায়া বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। মায়ার স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ের স্বামী কত সুন্দর, মাশাআল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে। কোন দিক থেকেই যেন তার কমতি নেই। যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচভঙ্গি সবকিছুই অদ্ভুত, অসাধারণ। মায়ের স্বামী যেখানে মায়ের জামাইকে বুড়ো বলা মানে হাস্যকর কিছু শোনায়।
হাস্যকর কিছু শোনা। হৃদ আরাফ খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সট্রা পাওয়ার হয়ে গেছে। হৃদের খোঁচা মারা কথা মুহূর্তে রেগে যায় আরাফ খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমায় ইনডাইরেক্টলি বুড়ো বললি হৃদ? না, ডাইরেক্টলি বললাম। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন চেতে উঠল আরাফ খান। রেগে মেগে বলল, বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। কথাটা বলেই আরাফ খান রেগে মেগে সামনের দিকে হাঁটা ধরল। মূলত কথায় না পারলে চলে যাওয়ার স্বভাব ওনার। স্বভাবগতই কাজটি করলেন তিনি। হৃদ জানে সেটা। অজ্ঞাত মায়া আরাফ খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু চেপে কাছে টানল। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্ক হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মন্ত মায়ার মনোভাব বুঝতে হৃদে মায়ার থুতনি চেপে মুখটা উপরে তুলল। মায়ার মুখশ্রীতে দৃষ্টি বোলাতেই চোখ পড়ল মায়ের কাটা ঠোঁটের দিকে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ের কাটা ঠোঁটের বৃদ্ধ আঙ্গুলে চেপে ধরতে মায়ার চোখ মুখ খিচে নিল ব্যথায়। তারপরও উফ শব্দ করল না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতেই লজ্জায় সিটিয়ে গেল নত মস্তিষ্ক হয়ে। হৃদ মায়াকে কিছু বলতে গিয়েও পার্শ্বে তাকালো। অল্প দূরে একজন মালিকে দেখা গেল বাগানে কাজ করতে। আরাফ খান বাড়ির ভেতরের দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে আর তেমন কেউ নেই হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন। হৃদ হাতের কফি মগটা বাগানের মালিককে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভেতরে যান। জি সাহেব। হৃদের বলতে বলতে লোকটা হাতের কফি মগটা নিয়ে বাড়ির ভেতরের দিকে চলল। আশেপাশের পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ার মুখটা ওপরে তুলে ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ রোজ হবে, অভ্যাস করে নাও। রাতে রুমে আসোনি কেন? ডেকেছিলাম না? মায়ার লজ্জায় চুপ করে যেতে দেখে হৃদ পুনরায় একই গলায় বলল, কিছু প্রশ্ন করছি আমি, উত্তর কই? মন্ত মায়া মিনমিন স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম? বলেন শুনি। আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন, অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, তখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করাতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। হৃদের ইঙ্গিতমূলক কথা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজ লেখা রাফার শব্দগুলো সম্পর্কেও মায়ার ধারণা নেই। হৃদের কথার প্যাচে পড়ে মায়ার মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে। তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতন প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ও কিসের মেশিন? মায়ের কথায় হৃদ বুঝতে পারল মায়া হৃদের কথা যথার্থ অর্থ বোঝেনি। আগের ন্যায় হৃদ বলল, রুমে চলেন, দেখাই কিসের মেশিন। মায়া নাকচ করে বলল, না আমি যাব না, আপনি যান, বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে। মায়ের কথায় হৃদ মায়ার থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম। আর না আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার থেকে আপনি আমার সাথে থাকবেন ঢাকায়।
দুই পরিবারকে আজকেই জানাজানির পাঠ শেষ করব। তারপর কে মানলো কে মানলো না সেসব আমার দেখার বিষয় না। কারোর খেয়ে পড়ে বাঁচি না আমি না কারোর ধারধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে, এটাই শেষ। আর যদি দুই পরিবারের কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে যাব না, আর না বউ ছাড়া থাকতে পারবো। হৃদের কথায় মায়া আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না কাউকে, আরো কয়েকটা দিন যাক, না হয় সবাই জানলো। মায়ের কথা শেষ করার আগেই হৃদ রাগে মেজাজ দেখে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ প্লিজ হৃদ। হৃদের রাগের ধমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সবকিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুইজনের ভালোর জন্যই করবে, এখানে মায়ার কথা না বলাই উচিত। তারপর যা হবার হবে দেখা যাবে। হৃদ যেহেতু মায়ের পাশে আছে, সেইখানে মায়ের ভয় নেই। আল্লাহর ভরসা করে সবকিছুর জন্য মায়ার মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘশ্বাস ফেলে মায়ের মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনার কথা মেনে চলবো এরপর থেকে। তারপরও এই বয়সে আপনি দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না আপনাকে। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাফ খান বুড়ো গলায় এতক্ষণ গায়ে লাগেনি হৃদের, কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখনই ফুঁসে ওঠে হৃদ। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ। এই বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে তো। কুল। সকাল 9:15। খানবাড়ি ড্রয়িং রুমে ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়ির মেজবানে অনুষ্ঠানে এসেছিল, সেই সব আত্মীয়ের এক ভাগ রাতেই রয়ে গেছে খানবাড়িতে। তাদের মধ্যে প্রায় সকলেই আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়াও আছে। মায়া জুই দুইজনেই আজ নিজের বাসায় মুরাদপুরে ফিরবে। বিকাল থেকে দুইজনের কোচিং। 12টা নাগাদ ফাহাদ দিয়ে আসবে দুইজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলেই নাস্তা করে বসেছে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরাও উপস্থিত সেখানে। চোখে পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল হৃদ শশীর বিয়ে নিয়ে। দুইজনের বয়স হচ্ছে, তাই সময় থাকতে থাকতে দুইজনকে একত্রে বাঁধা দরকার বলে এমনটা প্রস্তাব রাখল শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাফ খান বাদে উপস্থিত সকলেই। হেনা খান সকলের সাথেই সহমত করল। স্বামী আরাফ খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে উনিও সম্মতি চাইল, কিন্তু আরাফ খানের এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেল না তিনি। নিরুদ্বেগ আরাফ খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন, তিনি মহিলাদের আলোচনার মিটিংয়ে কিছুই শোনেননি বা সেখানে ওনার কোনো মনোযোগ নেই, অথচ দুই কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকালের কথা শুনছেন তিনি। টিভি তো শুধু বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছেন না বলেই নীরবতা পালন করছেন। তাছাড়া আজকাল হৃদের মতিগতিও ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন। সেজন্যই আপাতত নেহা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি।
হেনা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি, কারণ হৃদের বিয়ের ব্যাপারে ওনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টো আরাফ খানের সঙ্গে রাগারাগি করবে কেন বাধা দিচ্ছে সেজন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক, যার বিয়ে সে দেখে নিবে এসব। তাছাড়া আরাফ খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতিও শূন্য, সঙ্গ ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। সেজন্য যা হচ্ছে হতে থাক, যার বিয়ে সে দেখে নিবে কি করতে হবে তাকে। সেখানে আরাফ খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাফ খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসলো হৃদের দুই ফুপি। শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুফিয়া বেগমের ছোট বোন। অথচ সুফিয়া থেকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি। সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটাও ওনার খুব পুরনো ইচ্ছে ছিল। এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকেই কথাও হয়ে আছে। তবে সে বাদ দিয়ে হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছপা না হতো তাহলে এতদিনে হয়তো শশী খানবাড়ির বউ হয়ে থাকতো। হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছপা হলো সেটা সঠিক অর্থে কারণটা কারোর জানা নেই। তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছেন সবাই। মেয়ে হিসেবে শশীকে বেশ পছন্দ খানবাড়ির সকলের। নম্র, ভদ্র আর মার্জিত ব্যবহারের জন্য শশীর উপর সকলেই সন্তুষ্ট। পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে। হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানায় ভালো হয়। হেনা খান স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ালেন, অন্তত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি। মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বলল, ভেবেছিলাম ফাহাদের আগেই হৃদকে বিয়ে করাবো, কিন্তু হৃদের জেদের কারণে হলো না। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না। দরকার হলে নিহাল সুফিয়া দুইজনকে দিয়েই হৃদকে রাজি করাবো, তারপরও খুব জলদি তোমাদের দুইজনের বিয়ে দিয়ে দেব। নিহাল খানের কথায় শশী নতমস্তিষ্কে লাজুক হাসল। ফাহাদের মা সরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে। তিনি শশীর পাশে বসলেন। সেজুতি জুঁই মুক্তার পাশেই মায়ার সোফার এক কোণায় বসে হাঁটুর উপর দুই হাত রেখে নতমস্তিষ্কে মায়ের চোখ টলমল করছে হেনা খানের কথা শুনে। সকলেই শশীকে ঘিরে বসে। খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, শশীর মূল্যায়ন তো থাকবেই। হেনা খান আবারও বললেন, আজকেই হৃদের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে দুইজনের এঙ্গেজমেন্টের তারিখ আগামী মাসে নির্ধারণ করে ফেলি। কি বলো সালমা? সালমা বেগম বেশ প্রসন্ন হাসলেন। উত্তরে বললেন, আপনার যেটা ভালো মনে করেন ফুপু, আমার সব দিক থেকেই অনুমতি আছে এতে। সালমা বেগমের কথায় অন্তত খুশি হলেন হেনা খান বললেন, বেশ, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে মিষ্টি মুখ করে নাও সবাই, কি বলো? ফাহাদের বউ, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানুমা। বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো। মুক্তার সঙ্গে সেজুতিও এগিয়ে গেল কিচেনের দিকে ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে। নত মস্তিষ্কের মায়া তখনও শরীর শক্ত করে বসে। জুঁই মায়ের অবস্থা বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসল। মায়ের কোলে দুই হাতের উপরে নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই চিন্তা করিস না ঋতু, এসব বিয়ে টিয়ে কিছুই হবে না। হৃদ ভাই আছে না, সব ঠিক হয়ে যাবে। সবাই তো আর জানে না হৃদ ভাইয়ের
হৃদ ভাই যে বিবাহিত জানলে অবশ্যই শশী আপুর জায়গায় তুই বসে থাকতি এখন। জুয়ের কথা শেষ হতে হতে মায়ের চোখের পানি টুপ করে পড়ল জুয়ের হাতের উপর। চমকে ওঠার মতন নত মস্তিষ্কে মায়ার দিকে তাকালো জুই। পরপর টপ টপ করে কয়েক ফোঁটা নোনা জল গড়ালো জুয়ের একই হাতে। জুই দ্রুততায় নিজের দুহাতের মুঠোয় মায়ার দুই হাত চেপে অস্থির ভঙ্গিতে ফিসফিস করে বলল, প্লিজ কাঁদিস না ঋতু, ধরা পড়ে যাবি। অন্তত হৃদ ভাইকে আসতে দে, ওনার ফ্যামিলির সঙ্গে উনি কথা বলবেন। তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে। মুক্তা আপু কিন্তু এখানেই আছে ঋতু, সমস্যায় পড়ে যাবি। প্লিজ নিজেকে শক্ত রাখ। জুয়ের মায়াকে সান্ত্বনা দেওয়ার মাঝেই হৃদকে দেখা গেল রেডি হয়ে নিচে নামতে। দেখেই বোঝা যাচ্ছে সে বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে, নয়তো নিহাল খানের সঙ্গে যাবে কোথাও নির্বাচনের কাজে। হৃদ সবাই অপেক্ষা করে ড্রয়িং রুমে পার হয়ে বেরিয়ে যাচ্ছিল। ড্রয়িং রুমে কে বা কারা আছে তা দেখার প্রয়োজন পর্যন্ত মনে পড়ল না। ব্যস্ত হৃদকে চলে যেতে দেখেই তাড়াহুড়ো পেছন ডাকলো হেনা খান। হৃদ দাঁড়া। স্বাভাবিকের ন্যায় হৃদ পিছন ঘুরে দাঁড়ালো। ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখে মুহূর্তে কপাল কুঁচকে এলো সন্দেহে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশপাশে তাকাতেই চোখ পড়ল শশীকে জড়িয়ে হেনা খান আর নিজের ফুপুদের বসে থাকতে। হৃদের কোঁচকানো কপালের ভাঁজ মুহূর্তেই সোজা হলো। হৃদের কোঁচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো। সন্দেহটা সঠিক তা বুঝতে পেরে চোখের পলকে আশেপাশে পরখ করে নিল একবার। বাড়ির সকলে একত্রে গোল মিটিংয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে মায়াকে খুঁজল। জুয়ের পাশে মায়াকে নত মস্তিষ্কে বসে থাকতে দেখে হৃদ বুঝতে পারল এতক্ষণে তার বউয়ের এক দফা কান্নাকাটি করা শেষ। এটা হয়তো দ্বিতীয় রাউন্ড হতে পারে। এই তো একটু আগে দুজনে বাগানে একত্রে ছিল। তখন হৃদ তার বউকে বুঝিয়েছিল সে আছে তার বউয়ের পাশে সবসময়, সব পরিস্থিতিতে। তারপরও কেন কোনো কিছু হলেই মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটা বুঝে না হৃদ। এত চোখের পানি পায় কই এরা? হৃদ মায়ের ওপর বিরক্ত হতে গিয়েও হলো না। একটা মাত্র বউ তার। অল্পতেই বিরক্ত হওয়া যাবে না। তাছাড়া বউ তো আর বাইরে কাঁদছে না, তাই না? তাছাড়া বউ তো তার বিরহে কাঁদছে, তাই না? কাঁদুক, সমস্যা নেই। মাঝে মধ্যে স্বামীর জন্য এমন একটু কাঁদলে হৃদের শান্তি লাগে। হৃদ বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ার তাড়াহুড়ো দেখালো না, বরং স্থির হয়ে দাঁড়াতে শার্টের হাতার বোতাম খুলে টেনে কোনোই অবধি তুলতে ছোট করে উত্তরে বলো। হৃদকে দাঁড়াতে দেখে শশী লাজুক হাসল। মাথার ঘোমটা টেনে আরো একটু নিচে নামালো। হেনা উঠে আসলো হৃদের মুখোমুখি হতে বলল, কোথায় যাচ্ছিস? বাইরে। কেন? কাজ আছে। এত সকাল সকাল কি কাজে যাচ্ছিস? হেনা খানের কথায় হৃদ খানিকটা বিরক্ত হলো। মোমেন্টে সিরিয়াস কথা বলাটা হৃদের পছন্দ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা তার কোনো কালেই পছন্দ না। হৃদ বুঝতে পারছে হেনা খান কেন হৃদকে ডেকেছে। হৃদ নিজেও তার উত্তর দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নদার যদি প্রশ্ন করতে গিয়ে এত তালবাহানা করে তাহলে উত্তর করতে মজা পায় না সে। হৃদ অপর হাতের শার্ট একইভাবে টেনে কোনোই অবধি গোটাতে বলল,
পয়েন্টে আসো দাদি, কি চাও? হৃদের সরাসরি কথায় হেনা খান কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেল। এর আগে যতবারই হৃদের বিয়ে নিয়ে কথা হয়েছে ততবারই হৃদ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এবারও যদি তাই হয় তাহলে ওনার ছেলে নিহাল খুব রেগে যাবেন ওনার উপরে, কারণ সামনে ইলেকশন। এই মুহূর্তে হৃদের প্রয়োজন নিহাল খানের খুব বেশি। আবার খানবাড়ির গুরুজন হিসেবে হৃদের বিয়ের ব্যাপারটা তো ওনাকেই দেখতে হবে। বাপ মা তো ছেলের বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। ছেলের বিয়ে করাতে হবে কিনা, ছেলের বয়স তো এসব দেখার, ছেলের বয়স হয়ে এসব দেখার প্রয়োজন মনে করে না দুইজনের একজনও। এর জন্যই মূলত হেনা খানের সবসময় আগ বাড়িয়ে হৃদেরকে নিয়ে টেনশন করতে হয়। একটা 30 বছরের তামড়া ছেলে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে, অথচ এতে কারোর মাথা ব্যথা নেই। আর থাকবেও বা কি করে? হৃদের বাবা মার সাংসারিক যে অবস্থা, এতে হৃদের বিয়ে করতে মন চাইবে কখনো? হৃদের বাবা মা তো দুইজনেই ভালোবেসে বিয়ে করেও আজ 15 বছর ধরে আলাদা থাকে। এমনকি এই 15 বছরে দুইজন একে অপরের চেহারা পর্যন্ত দেখে না। সংসার করবে তো দূরে। এই নিয়ে কত ঝামেলা হলো। দুইজনকে একত্র করতে চাইলো, কিন্তু কেউ রাজি হলো না। আবার কেউ কাউকে তালাকও দেবে না, সম্পর্ক ছিন্নও করবে না, দূরে থাকবে, তারপরও দুইজন একই সম্পর্কে থাকবে। এটা কেমন যুক্তি তিনি তা আজও বুঝে উঠতে পারেনি। এত বছর কত সময় উনি নিহাল সুফিয়াকে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন সব ভুলে আবার একত্রে হয়ে সংসার করতে। শেষ পর্যন্ত কেউ মানেনি, শুধু দুইজন দুইজনার ব্যাপারে চুপ থাকে। সব শেষে যখন হৃদের বাবা মার সম্পর্ক ঠিক করতে পারছিল না, তখন হেনা খান বলেছিল একসঙ্গে থাকতে না চাইলে দুইজনই ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যেতে। এতেও কেউ রাজি হলো না। এর জন্য হেনা খান চায় অন্তত হৃদ সুন্দর একটা সংসার করুক, খান বাড়িটা আবার পরিপূর্ণ হোক। আর কত একা একা কাটাবেন তিনি? আমরা তোকে বিয়ে করাতে চাই। শার্টের হাতা ফোল্ড করা শেষে হৃদ দুহাত পকেটে গুজতে গুজতে বলল, সেটা তো আমিও চাই। হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা দিল হেনা খানের মাঝে। সত্যি তুই করবি? তোমরা করাতে চাইলে করব। আমরা তোর জন্য মেয়ে ঠিক করেছি। মেয়েকে? হৃদের কথায় পারভীন শেখ শশীকে ঠেলে হেনা খানের পাশে গিয়ে দাঁড়াতে ইশারা করলে ইশারা অনুযায়ী শশী লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিন্তু হেনা খানের কাছে পৌঁছানোর আগেই হেনা খান শশীর দিকে আঙ্গুল তুলে হৃদকে দেখিয়ে বলল, তোর জন্য আমরা ওকে পছন্দ করেছি, তোর পছন্দ না? হেনা খানের কথার পৃষ্ঠে উত্তর না করে বরং পাল্টা প্রশ্ন করে বলল, আমি পছন্দ করলে বিয়ে কনফার্ম? হেনা খান খুশিতে সম্মতি দিয়ে তাড়াহুড়োয় বলল, হ্যাঁ হ্যাঁ। হৃদের কথায় আরাফ খান জহুরি দৃষ্টিতে হৃদের দিকে তাকালো। ওনার ধারণা মতে এতক্ষণে হৃদের প্রচন্ড রকমের বাড়াবাড়ি রাগ করার কথা, অথচ সেই হৃদ রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে ওনার সন্দেহ হলো। তখনই শোনা গেল হৃদের কথা। হৃদ হেনা খানকে সম্মতি দিতে দিতে বলল, ঠিক আছে, তোমাদের পছন্দকেই আমি পছন্দ করলাম, তবে এটাই লাস্ট। বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না। হৃদের কথায় হেনা খান
তাড়াহুড়োয় বলল, না না, বারবার তোকে মেয়ে পছন্দ করতে হবে না, তুই একবার পছন্দ করলেই হবে। তোমাদের আমরা তোর পছন্দেই বিয়ে করাবো। ওকে, ডান। কথাটা বলতে বলতেই হৃদ হেনা খানের পাশ কাটিয়ে সামনে এগুলো। উপস্থিত সবাই উৎসুক খুশি মনে তাকিয়ে শশীর দিকে। এই হয়তো হৃদ শশীকে পছন্দ করবে। শশীর মাথার ঘোমটা টেনে মায়ার সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে হৃদ এগিয়ে এসে শশীকে পেরিয়ে সোফায় বসে থাকা মায়ের হাত টেনে দাঁড় করালো। থুতনি চেপে মায়ের মুখটা ওপরে তুলে এদিক সেদিক ঘুরিয়ে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হেনা খানের উদ্দেশ্যে বলল, এই মেয়েকেই তো তোমরা আমার জন্য পছন্দ করেছো দাদি, তাই না? চেহারা তো ঠিকঠাকই লাগছে, খারাপ না, পছন্দ হওয়ার মতন। তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশি পানি পড়ে মনে হয়। বাকি সব ঠিক আছে। তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি। ফাহাদের ছোট শালীকে বিয়ে করব, ডান। তোমরা কথা বলো, আমি রাজি। হৃদের কথায় হেনা খান সহ উপস্থিত সকলেই তবদা খেয়ে দাঁড়িয়ে। মুক্তা ডাইনিং এর পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধের ন্যায় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে হৃদ মায়ার দিকে তাকিয়ে। ততক্ষণে হৃদ যত্ন সহকারে মায়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। শশী বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হেনা খান দ্রুত তার এগিয়ে এসে হৃদকে শুধাতে চাইল। হৃদ শশীর জায়গায় ভুল করে মায়াকে পাত্রী হিসেবে মনে করেছে সেটা বোঝাতে চেয়ে বলতে চাইল, হৃদ তোর ভুল হচ্ছে, আমরা ফাহাদের শালীকে নয়, শশীকে তোর। হেনা খানের কথা শেষ করার আগে হৃদ বিরক্তি নিয়ে বলল, দাদি, বারবার মেয়ে পছন্দ করতে পারবো না। একবার করেছি, এটাই শেষ। বিয়ে করতে হলে ফাহাদের শালীকেই করব, নয়তো বিয়ে ক্যান্সেল। এবার বলো তোমরা কি চাও, ইয়েস অর নো? হৃদের কথায় শশীর মধ্যে অস্থির উত্তেজনা দেখে দেখা গেল তৎক্ষণাৎ প্রিয় কিছু হারানোর ভয়ে শশী এগিয়ে গেল হৃদের দিকে। অস্থির ভঙ্গিতে হৃদের হাত টেনে কিছু বলতে চাইলে হৃদ শশীকে ধাক্কা দিয়ে রেগে কটমট করে বলল, ডোন্ট টাচ, স্টে হিয়ার। অস্থির তোলপাড় শশী হৃদকে বোঝাতে চেয়ে উত্তেজনায় বলতে লাগলো, তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তাহলে তুমি মায়াকে কেন এসবের মাঝে টানছো? পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে, মায়াকে না। শশীর কথায় হৃদ বিরক্তি নিয়ে বলল, বিয়ে করব আমি, সংসার করব আমি, আর আমার বউ পছন্দ করবে অন্য কেউ? কেন? আমার কি চোখ নেই? অন্ধ মনে হয় তোর? হৃদের শক্ত গলায় কথা। শশীর চোখ টলমল করে উঠে কান্নায়। মায়ার ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার মুক্তাকে দেখে নিল। মূলত মুক্তা এদিকেই তাকিয়ে। হৃদ যে কোনো সময় দুজনের বিয়ের কথা বলে দিতে পারে সবাইকে। তখনই হয়তো সবাই খেপে যেতে পারে। সেই ভয়ে মায়া হৃদের দিকে চেপে গেল। হৃদের শরীর ঘেঁষে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। টানটান উত্তেজিত পরিস্থিতিতে মায়ার হৃদের দিকে চেপে যাওয়ার বিষয়টা হয়তো তেমন কেউ লক্ষ্য করেনি, তবে চতুর মুক্তা ঠিকই লক্ষ্য করল। নাক মুখ শক্ত করে মায়ার দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে। নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না মুক্তার। যদি থাকতো তাহলে এসব কখনোই হতে দিত না সে। শশী আকুল স্বরে বলল, সবার তো আমাকে পছন্দ হৃদ। শশীর কথায় হৃদ বিরক্ত প্রকাশ করে বলল, তাহলে সেটা তাদেরকে গিয়ে বল, আমার কাছে কি? আমি তো তোকে পছন্দ করি নাই। আমাকে পেন কেন দিচ্ছিস? যা শার্ট।
থমথমে পরিস্থিতিতে সকলেই স্তব্ধ, হতবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে। হেনা খান বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। হৃদ হঠাৎ করেই এমন কিছু বলবে, সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে। হৃদ বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু শশীর জায়গায় মায়াকে পাত্রী হিসেবে টেনে আনাটা ছিল সবচেয়ে বড় চমক সবার জন্য। যে আরাফ খান সকাল পর্যন্ত হৃদকে অবিশ্বাস করছিল হৃদ একা বিয়ে করতে পারবে না বলে, সেই আরাফ খানও এই মুহূর্তে অবিশ্বাসে থমকে দাঁড়িয়ে। তারই মাঝে মায়ের কান্না দেখে এগিয়ে আসলো শশীর মা সালমা বেগম। তিনি শশীর কাঁধ জড়িয়ে হৃদকে রাগান্বিত গলায় বলল, হৃদ, এবার তুমি বাড়াবাড়ি করছো। আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য মেয়েকে পছন্দ করবে, সেটা তো হবে না। আমরা কেউ সেটা মেনে নিব না। তোমার বিয়ে হলে শশীর সাথেই হবে, এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হয়ে আছে অনেক আগে থেকে। এখন তুমি বিয়ে থেকে পিছপা হতে পারবে না। প্রথমত, আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব আর কাকে করব না, সেটা আমার মন, আমার মর্জি। আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব, নট ইউ। দ্বিতীয়ত, আপনার সস্তা মেয়েকে নিয়ে সাইড হন। আই এম নট ইন্টারেস্টেড। হৃদ, এবার কিন্তু তুমি বেশি বেয়াদবি করছো। আমি তোমার খালা হই। হৃদ নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে এক হাতের মুঠোয় মায়ের একটা হাত চেপে অপর হাতটা পকেটে ঢুকাতে হেয়ালি ভঙ্গিতে বলল, দেখো খালা, বেয়াদবির জন্য সমাজে আমি এমনি বদনাম, নতুন করে আর কিছু গায়ে লাগে না। তারপরও তোমাকে বলছি, আমাকে জোরাজুরি তো আমার বাপ মাও করে না। সেক্ষেত্রে তুমি খালা হও, মানে মায়ের বোন। তাই বলছি, আমার থেকে দূরে থাকো, নয়তো আমি বেয়াদবি করে বসলে তুমি কিন্তু পার পাবে না খালা। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন ফুঁসে উঠল সালমা বেগম। হৃদকে মায়ের হাত চেপে ধরতে দেখে ওনার রাগে যেন ঘি পড়ল। তিনি রাগে বশীভূত হয়ে হৃদের পেছনে মায়াকে দেখে হৃদকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের সাথে কি চলে তোমার? ছোটলোক ঘরের মেয়েরা টাকা চিনে, সেই জন্যই তোমার মতন বড়লোক ছেলেকে ফাঁসাতে চাইছে, যেমন করে ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেছে ওর বোন। তুমি ভুল করছো হৃদ, এসব মেয়ের থেকে বেরিয়ে আসো, এখনো সময় আছে। সালমা বেগমের কথায় মুহূর্তে মায়ার সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মুহূর্তে সকালে তাকালো হৃদের পেছনে আশ্রয় নেওয়া মায়ের দিকে। মুক্তা রাগে কটমট করে উঠল সালমা বেগমের কথায়, কিন্তু শ্বশুরবাড়ি হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইল। তীব্র অপমানের কথাগুলো বেশ আত্মসম্মানে লাগছে মুক্তার। সে পারছে না রাগে ট্রেতে রাখা সবকিছু নাস্তা উল্টে ফেলে মায়াকে নিয়ে এখান থেকে চলে যেতে। একঘর মানুষের সামনে হৃদের ওইভাবে শশীর জায়গায় মায়াকে পছন্দ করাটা মোটেও ভালো লাগেনি মুক্তার। দ্বিতীয়ত, মায়া এখানে হৃদের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বলেই সালমা বেগম মুক্তার পরিবারকে অকারণে টেনে এনে অপমান করছে। মায়া সালমা বেগমের অপমানে ফুঁপিয়ে কেঁদে উঠতেই হৃদ দৃষ্টি ঘুরিয়ে মায়ের দিকে আনারও তাকালো। মায়াকে দেখে আবারও তাকালো সালমা বেগমের দিকে। তপ্ত মেজাজে দুহাতে মুষ্টিবদ্ধ করে হেনা খানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, হৃদ,
দাদি, তোমার মেহমানদের সামলাও, নয়তো আমাকে সামলাতে তোমার দায় হয়ে যাবে। তো আমার মোটেও পছন্দ না কেউ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বউকে অপমান করবে। সেই রাইট আমি কাউকে দেইনি। হৃদের কথায় কেউ কিছু বলবে তার আগে হেনা খান অবিশ্বাস্য গলায় হৃদকে শুধিয়ে বলল, বউ মানে কে বউ? মায়ের সাথে তোর সম্পর্ক আছে হৃদ? হৃদের মেজাজ বরাবরই ক্ষিপ্ত হচ্ছে সালমা বেগমের কথায়। এর মাঝে হৃদ বারবার মাকে নিজের বউ বলে দাবি করার পরও কেন সবাই হৃদকে একই প্রশ্ন করছে সেটাই বুঝতে পারছে না সে। সে তো শুরু থেকেই বলছে মায়া তার বউ হয়, তাহলে কেন সবাই অবুঝের মতন হৃদের থেকে একই কথা শুনতে চাচ্ছে? হৃদ ক্ষিপ্ত মেজাজে বলল, বাল, একটা কথা কতবার বলবো? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই ওয়াইফ, উই আর ম্যারিড। হৃদের কথায় তপ্ত পরিবেশটা কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। ঘর ভর্তি মানুষ শুধু একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। মায়া হৃদের কথায় মুহূর্তে দুহাতে হৃদের এক হাত আঁকড়ে ধরল ভয়ে। হেনা খান এই মুহূর্তে কিছু বলার মতন ভাষা পেল না। ওনার শুধু মনে হলো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করা দরকার, নয়তো বিশাল ঝামেলা হতে পারে। হেনা খানের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরাফও এগিয়ে আসলো পরিস্থিতি সামলাতে। হৃদ যদি মায়াকে পছন্দ করে থাকে তাহলে এই বিষয়ে ওনারা পারিবারিকভাবে পরে কথা বলে নিবেন। তারপরও এই মুহূর্তে পরিস্থিতি সামলানো দরকার। শশী মায়া দুজনেই কাঁদছে, সালমাও রেগে আছে। সবচেয়ে বড় কথা হলো হৃদ যদি এর থেকেও বেশি রেগে যায় তাহলে ভয়ঙ্কর তাণ্ডব হবে বাসায়। হেনা খান আরাফ খান এগিয়ে আসার মধ্যে সালমা বেগম ক্ষোভে থাবা মারে মায়াকে টেনে হৃদের থেকে আলাদা করতে চেয়ে বলল, সব দোষ এই নষ্টা মেয়ের। বড়লোক ঘরের ছেলেদের মাথা চিবিয়ে খেতে পারলে ভালো এরা। একটা বোন ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেও শান্তি হয়নি এদের। এখন ছোট বোনকে লালিয়ে দিয়েছে বড় ভাইয়ের মাথায় খেতে। এদের মা বাবার ব্যবসা শুরু করেছে মেয়েদের দিয়ে। কথাগুলো বলতে বলতে মায়াকে হৃদের পাশ থেকে টেনে নিজের কাছে নিতে চাইলে মুহূর্তে বাধা দেয় হৃদ। এতক্ষণে একটা ছেলে হলে হৃদ চিবিয়ে খেয়ে ফেলত, কিন্তু মেয়ে বলে বেঁচে গেল সালমা বেগম। মায়াকে হৃদের পাশ থেকে টেনে বের করতে চাইলে মুক্তাও আতঙ্কিত ভঙ্গিতে এগিয়ে আসলো বোনকে বাঁচাতে। হাতে ছিল ট্রের ট্রলি, তাড়াহুড়োয় সেটা রেখে আসতে ভুলে গেছে ও। দুই হাতে ট্রের ট্রলি ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে রেখে এগিয়ে গেল মায়াদের কাছে। হৃদ সালমা বেগমের হাত চেপে দাঁড়িয়ে। এর মাঝেই হুট করে মুক্তা ঢুকে দুইজনের হাত মায়ার থেকে ছাড়াতে শক্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, প্লিজ আমার বোনকে নিয়ে কেউ তামাশা করবেন না। আমার বোন কারোর বউ নয়, আর না আমরা কেউ আপনাদের বাড়ির ছেলের সঙ্গে বোনের বিয়ে দিতে বসে আছি। মায়ের বিয়ে আমরা অলরেডি ঠিক করে রেখেছি, এই মাসে বিয়ে হবে। তাই দয়া করে কেউ আমার বোনকে নোংরামিতে জড়াবেন না প্লিজ। মুক্তার কথায় হৃদের তপ্ত মেজাজ আরো খিচে গেল রাগে। শরীরের রক্ত টগবগ করলো ক্ষোভে। এই মুহূর্তে সবগুলো মেয়ে না হয়ে ছেলে হলে এতক্ষণে হৃদের হাত উঠে যেত, রক্তারক্তির এক ধাপ পার করত হিংস্রতায়। তারপরও হৃদ কিছু করবে বা বলবে তার আগে সালমা বেগম পরপর
মুক্তা ঢুকে গেল মাঝে, কিন্তু হিংস্র হৃদ তখনও এক হাতে মায়ার হাত শক্ত করে চেপে। সালমা বেগম মুক্তার কথা শুনে মায়ের হাত ছেড়ে দিতে দিতে মুক্তাকে অপমান করে বলল, তাহলে বলতে হবে তোমরা ডিগ্রি করে রেখেছ ছেলেদের পটাতে। তোমার বোন বিয়ে ঠিক হওয়ার পরও আমাদের বাড়ির ছেলের সাথে নোংরামিতে জড়িয়ে পড়েছে। এসব আপদ আর খানবাড়িতে ঢোকাবে না কখনো তুমি। অতিরিক্ত রাগে হৃদের শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে, হাতে রগ ফুলে কপালের শিরা পর্যন্ত দপদপ করছে কন্ট্রোল করতে না পেরে। মুক্তা নিজেও রাগে কষ্টে চোখের পানি চলে আসছে মায়াকে জড়িয়ে ওর পরিবারকে এত অপমান করায়। মুক্তা রাগে আরো কিছু বলতে গিয়েও বলল না, দাঁত কামড়ে শুধু এখান থেকে মায়াকে নিয়ে চলে যেতে চাইল। অথচ মায়া তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সালমা বেগমের কথা শুনে। মায়ের হাতও লাল হয়ে উঠেছে হৃদের হাতের মুঠোয় পিষে। মুক্তা সালমা বেগমকে এড়িয়ে মায়ের অপর হাতটা টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়ে রাগান্বিত গলায় বলল, তুই আমার সাথে আয় মায়া। বলে মুক্তা মায়ের হাতটা টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে পারল না। হঠাৎ হাতে টান পড়ল। বাধা পেয়ে মুক্তা রাগান্বিত অশ্রু ভেজা চোখে পেছনে তাকাতেই দেখল মায়ের একটা হাত তখনও হৃদের মুঠোয় চেপে দাঁড়িয়ে, যার জন্য সে বাধা পাচ্ছে। মায়া কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। ততক্ষণে কিন্তু হৃদকে এই মুহূর্তে বলতে পারছে না হাতটা ছেড়ে দিতে, কারণ হৃদের রাগের ঠাহর মায়া নিজের হাতেই করতে পারছে। দ্বিতীয়ত মায়া চায় না এই পরিস্থিতিটা হৃদের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ দুইজনে একত্রে ফেস করুক। সেজন্যই মায়া কাঁদতে কাঁদতে মুক্তাকে কোনোরকম বলতে চাইল, আমি যাব না আপু, আমি। মায়ের বাকি কথা শেষ করার আগেই ঠাস করে শব্দ হলো। ড্রয়িং রুমে ভরপুর মেহমানদের সামনে মুক্তা মায়াকে ঠাস করে থাপ্পড় মারতেই মায়া তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল হৃদের পায়ের উপর। এক হাত তখনও হৃদ শক্ত করে চেপে, মায়ার অপর হাতে হৃদের পা আঁকড়ে ফ্লোরে বসে তীব্র অপমানে হু হু শব্দ করে কেঁদে উঠল তক্ষুনি হৃদের পা জড়িয়ে। অথচ হৃদ জায়গা থেকে নড়ল না আর না মায়াকে টেনে তুলল। হেনা খান, জুঁই ও ফাহাদের মা আহাজারি করে তৎক্ষণাৎ এগিয়ে আসলো মায়াকে ধরতে। রাগান্বিত হৃদ রাগের 16 কলা পূর্ণ হলো মুক্তার থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে। হেনা খান আহাজারি করে মায়াকে ধরার আগেই দ্বিতীয়বারের মতন ঠাস করে শব্দ হলো। এতে পুরো ঘর থমকে গেল শশীকে ফ্লোরের উপর লুটিয়ে পড়তে দেখে। হৃদের শক্তপোক্ত হাতে কঠিন থাপ্পড়ে শশীর মাথা ঘুরে উঠল তক্ষুনি। ঝাপসা চোখে থ মেরে বসে রইল কয়েক সেকেন্ড। ঠোঁট দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়তেই শব্দ করে কেঁদে উঠল শশী। সালমা বেগম মেয়ের অবস্থা দেখে তৎক্ষণাৎ চিৎকার করে জাপটে জড়িয়ে ধরল শশীকে। ততক্ষণে পারভিন শেখ আর হেনা খান থমকে দাঁড়িয়ে গেলেও জুঁই মায়াকে টেনে তুলে নিল নিজের কাছে। সালমা বেগম বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হৃদ হিংস্রতা প্রকাশ পেল ভাঙচুরে। হৃদ রাগে অজ্ঞান হয়ে তৎক্ষণাৎ লাথি মেরে উল্টে ফেলল মুক্তার রাখা ট্রে ট্রলিটি। তার পর মুহূর্তে দুই হাত মুষ্টিবদ্ধ করে গলা ফাটিয়ে গর্জে
গর্জনের চিৎকারে ডাকলো ফাহাদকে। ফাহাদ, ফাহাদ, ফাহাদ। হৃদির চিৎকারে উত্তাপে ঝংকার তুলল খানবাড়ির দেওয়ালে দেওয়ালে। প্রতিটি জিনিস যেন হৃদের চিৎকারের শব্দে কম্পিত হলো। উপস্থিত সবাই ভয়ার্ত মুখে থ মেরে দাঁড়িয়ে। ফাহাদ হৃদের গর্জনের চিৎকারে বাইরে থেকে উত্তেজনায় দৌড়ে আসলো ড্রয়িং রুমে। ফাহাদের পেছন পেছন অয়ন, রাদিফ, আসিফ সহ নিহাল খানও দৌড়ে আসলো উত্তেজনায়। ফাহাদ ড্রয়িং রুমে উপস্থিত মানুষের ভিড় দেখে ভয়ার্ত মুখে দৌড়ে গেল হৃদের দিকে। কি হয়েছে জানতে চেয়ে বলতে চাইল, কি হয়েছে ভাই, ডেকেছো? ফাহাদের কথা শেষ করার আগেই হৃদ বগল থাবা বসালো ফাহাদের শার্টের কলারে। দুই হাতে ফাহাদের কলার চেপে হৃদের মুখোমুখি টেনে হিংস্রতা প্রকাশ করে রাগে রিরি করে দাঁত পিষে বলল, তোর বউকে সামলা ফাহাদ, নয়তো আমাকে সামলাতে তোর দায় হয়ে যাবে। হৃদের হিংস্রতা আয়ন, রাদিফ এগিয়ে আসলো হৃদকে বাধা দিতে। দুপাশ থেকে দুইজন হৃদকে আঁকড়ে ফাহাদকে ছাড়ানোর চেষ্টা করে রাদিফ উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই, ভাই কি হয়েছে তোমার? প্লিজ শান্ত হও তুমি। বাবা এদিকে আসো, তুমি ভাইকে বোঝাও। নিহাল খান তখনও জায়গায় দাঁড়িয়ে। মূলত তিনি বুঝতে পারছেন এখানে কিছু একটা হয়েছে, যার জন্য হৃদ এত হাইপার হয়ে গেছে। তিনি হৃদকে না থামিয়ে জায়গায় দাঁড়িয়ে রইলেন। পরিস্থিতি জানতে আরাফ খানের দিকে তাকালে তক্ষুনি শোনা গেল ফাহাদের ভয়ে জড়সড় কণ্ঠ। হৃদকে বলল, কি হয়েছে ভাই, আমাকে বলো, মুক্তা বেয়াদবি করেছে কোনো? আয়ন, রাদিফ দুইজনে হৃদের থেকে ফাহাদকে আলাদা করলো। নয়তো দেখা গেল অকারণে হৃদের রাগের শিকার হয়ে যাবে ফাহাদ। হৃদ গর্জে উঠে আবারও বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে মারার সাহস তোর বউকে কে দিয়েছে? হেনা খান হৃদকে শান্ত করতে বোঝানোর উদ্দেশ্যে বলল, হৃদ, ওরা দুইজন বোন হয়, মুক্তা মায়াকে মারতেই পারে। হেনা খানের কথা শেষ করার আগেই হৃদ আবারও গর্জে বলল, বোন হবে নিজের বাড়িতে, আমার বাড়িতে সে শুধু আমার বউ, অন্য কারোর বোন নয়। আমার সামনে আমার বউকে থাপ্পড় দেওয়া মানে সেই থাপ্পড়টা আমার বউকে নয়, আমাকে মেরেছে। আমি আমার বিয়ের জন্য কাউকে কৈফিয়ত দিতে আসিনি, আর না সম্মতি নিতে চেয়েছিলাম। আমার বিয়ে নিয়ে কারোর ইন্টারফেয়ার সহ্য করব না আমি। এটাই লাস্টবার দাদি। এরপর কেউ আমার বউ কিংবা আমার সম্পর্ক দিকে আঙ্গুল তুললে আমি কাউকে ছেড়ে দেব না দাদি। আর সেটা তুমি তোমার আত্মীয়দেরকে বোঝাও। যদি বিষয়টা আমার বোঝাতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে দাদি। হৃদের তপ্ত রাগে রিরি করছে। নিহাল খান সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে হৃদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, হৃদ শান্ত হও, আমি দেখছি বিষয়টা, তুমি যাও। পর মুহূর্তেই নিহাল খান ফাহাদের মাকে উদ্দেশ্য করে একই গম্ভীর গলায় বলল, পারভিন, তোমার ছেলের বউকে নিয়ে ঘরে যাও, মেয়েটা কাঁদছে, ওকে ফ্রেশ করাও। সেজদি, তুমি হৃদের বউকে নিয়ে তোমার ঘরে যাও। আম্মু তুমি সালমা আর ওর মেয়েকে নিয়ে ওদের ঘরে যাও। বাকিরা সবাই আপনারা যার যার ঘরে যান। এই বিষয়টা আপাতত এইখানেই শেষ। আমি আমার ছেলের বিয়ের সম্পর্কে আরো আগ থেকেই জানতাম। আমাদের পারিবারিক ম্যাটার ছিল বলেই সবার সামনে আমি এই বিষয়ে কথা বলতে চাইনি। কিন্তু এর মানে এই না যে আপনারা আমার ছেলে বা ছেলের বউয়ের দিকে আঙ্গুল তুলবেন। সেই রাইট আমি কাউকেই দেইনি। আমার ছেলের বউ এই খানবাড়ির ইজ্জত, আর আমাদের বাড়ির ইজ্জতে আঘাত হানলে আমি নিহাল খান অবশ্যই চুপ থাকবো না। আপনারা এখন যার যার রুমে যান প্লিজ। নিহাল খানের কথায় সালমা বেগম কিছু বলতে চাইলে নিহাল খান হাত তুলে থামিয়ে দেয় মুহূর্তেই। এর মানে তিনি এই মুহূর্তে কোনো কথা শুনতে ইচ্ছুক নন। ড্রয়িং রুমের সবাই
যে যার ড্রয়িং রুমের সবাই যে যার রুমের দিকে যেতে লাগলো। তার আগেই হৃদ রেগেমেগে খানবাড়ির ড্রয়িং রুম ত্যাগ করলো বাইরের দিকে যেতে যেতে। হৃদের পেছন পেছন আয়ন, রাদিফ, আসিফও দৌড়ালো। ফাহাদ বোকার মতন মুক্তার দিকে তাকিয়ে। মুক্তাকে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে ফেলেছে। মুক্তাকে নিয়ে ফাহাদের মা রুমের দিকে যেতে চাইলে ফাহাদও ওদের পেছন পেছন গেল। মুহূর্তেই পুরো ড্রয়িং রুম খালি হয়ে গেছে। নিহাল খান ঘড়িতে সময় দেখে নিল 1 পলক। সকাল 10:27। 11টার ভেতরে আলোচনা সভায় উপস্থিত থাকতে হবে ওনার হৃদকে নিয়ে। গম্ভীর নিহাল খান ভারী নিঃশ্বাস ফেলে তিনিও বাইরের দিকে হাঁটল। গাড়িতে উঠতে উঠতে আসিফকে কল দিয়ে বলল, হৃদকে বলো 11টার ভেতরে সভায় উপস্থিত থাকতে। আসিফের তৎক্ষণাৎ উত্তর আসলো, জি স্যার, ভাই আসবেন। ওকে।